হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা ভিন্ন রকমের ইমোশনাল রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি। ড্রামাটি আমার অনেকটা ভালো লেগেছে। এই ড্রামাটি আমি যখন এক্সপ্লেন করছিলাম তখন আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি। সত্যি বলতে ড্রামাটি আমার হৃদয় অনেকটা ছুঁয়ে গেছে। ড্রামাটি একটি অসহায় কিউট মেয়ের, যে একই দিনে তার ভালোবাসার মানুষ আর তার বাবাকে হারিয়ে ফেলে। আর 5 বছর পর সে তার ভালোবাসার মানুষকে দেখতে পায়, আর তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝে তার উপর প্রতিশোধ নিতে তাকে নানা ধরনের টর্চার করে। তার ভালোবাসার মানুষকে কখনো বুঝতে পারবে আসলে মেয়েটি নির্দোষ ছিল? সে কি কখনো জানতে পারবে এই 5 বছর ধরে মেয়েটির উপর কি অমানবিক নির্যাতন হয়েছে? তো চলো এই সব কিছু জানবো আমরা এই ড্রামা থেকে। তার আগে তোমরা টিস্যু পেপার হাতে নিয়ে নাও, কারণ এই ড্রামাটি সত্যি তোমাদের অনেকটা ইমোশনাল করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামার শুরুতে আমাদের মেইন লিড ফু ইউন লি চায়নায় ব্যাক করে 5 বছর পর। সে একজন পাওয়ারফুল লয়ার হিসাবে আসে। এখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে সে এত বছর পর কেন দেশে ফিরে এসেছে। ইউন লি বলে তার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে এসেছে। তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে তাকে কি আপনি পছন্দ করেন? ইউন লি বলে না, আমি তাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। এরপর ফু ইউন লি গাড়িতে উঠে যায়। তখন একজন মহিলা এসে বলে আমাকে চিনতে পেরেছো, আমি 1-1 এর মম। আমাদের ফ্যামিলি অনেকটা ক্রাইসিসে চলছে, তুমি আমাদের টাকা দাও। তখন সে বলে তোমার মেয়েকে আমার সাথে দেখা করতে বলো। এরপর আমরা আমাদের গল্পের ফিমেল লিড 1-1কে দেখতে পাই, যে ছোটখাটো একটা স্টল চালায়, আর সে স্টল থেকে যে টাকাগুলো ইনকাম হয় সে তার মা আর ভাইকে দিয়ে দেয়। আজকেও সেম সে টাকা দিতে এসেছিল, কিন্তু অল্প টাকা দেখে তার মম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার কান থেকে ব্লাড বের হতে থাকে, আর আমরা জানতে পারি সে এক কানে শুনতে পায় না। তার মম বলে তুমি এখানে কি করছো? তোমার ক্লাসমেটরা ডিজাইনার আর লয়ার হয়ে যাচ্ছে। ফু ফাইনালি চায়নায় ব্যাক করেছে, তুমি তার কাছ থেকে আমাদের টাকা এনে দাও। এরপর হাই স্কুল লাইফের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন ওয়ান ক্লাস টপ হয়েছিল তখন তার ফ্রেন্ড ছবি তুলতে যাচ্ছিল। ফু ইউন লি ছবি তুলতে নিষেধ করে, কিন্তু যখন সে ওয়ানকে দেখতে পায় তখন সে বলে সে ওকে পানিশমেন্ট করবে না যদি তারা উইচারে অ্যাড হয়। আর তখন থেকে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। ফু আর ওয়ান দুজনকে ভালোবাসতো, কিন্তু 4 বছর আগে কি ঘটেছিল যে তাদের ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। তারা যখন একে অন্যের পাশে ছিল দুজনে অনেকটা হ্যাপি ছিল। এখানে ফু তাকে প্রমিস করেছিল সে সবসময় তার পাশে থাকবে। সে বলেছিল সে একজন লয়ার হবে, আর ওয়ান বলেছিল সে একজন ডিজাইনার হবে। আর এখানে ফু ওয়ানকে একটা ঘাসের রিং পরিয়ে তাকে প্রপোজ করে, আর বলে তাদের পড়াশোনা শেষ হলে তারা দুজন বিয়ে করে নিবে। এটি শুনে ওয়ান অনেকটা খুশি হয়েছিল, কিন্তু তাদের এই ভালোবাসায় কারো নজর লেগে যায়। একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একদিন হঠাৎ ওয়ানের ড্যাড তার জন্য একটা ড্রেস নিয়ে তার ডরমেটরিতে দেখা করতে যায়। সেখানে ওয়ানকে বুলি করে এমন কিছু ক্লাসমেট ছিল যারা ওয়ানের ড্যাডকে দেখে তার ড্যাডের সাথেও দুষ্টামি করতে থাকে। তারা জানে তার ড্যাড সামান্য একটা স্টল চালিয়ে তাদের পরিবারের সব খরচ বহন করে, আর তার ড্যাড এক পা হারিয়ে ফেলেছিল। কিন্তু তাতে কি, তারা ওয়ানের ড্যাডের প্রতি একটু দয়া দেখায় না। তখন ওয়ান এসে তাদেরকে বকা দিয়ে বলে তোমরা এসব কেন করছো? তখন ওই ক্লাসমেটরা চলে যায়। ওয়ানের ড্যাড বলে তুমি কি অনেকটা লজ্জা পেয়েছো আমি এখানে এসেছি তাই? তখন সে বলে আরে না, তুমি তো আমার ফেভারিট ড্যাড। কিন্তু একদিন হঠাৎ তার সাথে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তাই তার ড্যাড প্রতিশোধ নিতে যখন রাস্তা পার হচ্ছিল তখন হঠাৎ একটা গাড়ি এসে তার ড্যাডকে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর ঘটনাস্থলে তার ড্যাড মারা যায়। যার ফলে সব দোষ গিয়ে ওয়ানের গায়ে পড়ে। ওয়ানের মম তো তাকে একদমই দেখতে পারে না। সে বলে এই সব কিছু ওয়ানের জন্যই হয়েছে। এদিকে ওয়ান হসপিটালে কান্না করছিল, তখন ফু তাকে কল দিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। এরপর সে ওয়ানের সাথে দেখা করতে আসে। এদিকে ওয়ানও খুশি হয়ে ফুর সাথে দেখা করতে যায়। ফুর দাদু গাড়ি থেকে নেমে বলে তুমি ফুর লাইফ থেকে সরে যাও, তুমি একজন গরিব ঘরের মেয়ে। ফুর ব্রেন সার্জারি হবে, যদি সে তোমার কাছে আসে তাহলে এই সব কিছুই পাবে না। এগুলো শুনে সে ডিসাইড করে সে ফুর লাইফ থেকে সরে যাবে। যখন ফু ওয়ানের সাথে দেখা করতে আসে তখন সে দেখতে পায় তার হাতে ক্ষত ছিল। এরপর সে তার কোট খুলে ওয়ানকে পরিয়ে দেয়। ওয়ান তার গা থেকে সে কোট আর ছাতা ফেলে দেয়। এরপর সে ফুকে বলে চলো আমরা ব্রেকআপ করে নিই।
ফু জিজ্ঞাসা করে কেন? তখন ওয়ান বলে, তুমি যে রিং দিয়েছো এটা ডায়মন্ডের না, তুমি আমাকে ডায়মন্ড রিংও অ্যাফোর্ড করতে পারবে না, আমি একজন পয়সাওয়ালা চাই, আর আমি তোমার সাথে আমার সারা জীবন এভাবে কাটাতে পারবো না। তখন সে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি এসব বিশ্বাস করি না, আমি জানি তুমি এসব এমনিতে বলছো। তখন সে পিছন থেকে তার হেয়ার ক্লিপ দিয়ে ওকে আঘাত করে বলে, এবার তো বুঝতে পেরেছো আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। এরপর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ফু তার দিকে অনেকটা ইমোশন হয়ে তাকিয়ে থাকে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না ওয়ান তাকে ছেড়ে চলে যাবে। এরপর সে যখন বৃষ্টির মধ্যে সেখানে পড়ে যায়, ওয়ান এটা দেখে গাড়ি থেকে দৌড়ে নেমে আসে, কিন্তু ততক্ষণে ফুর ড্রাইভাররা তাকে গাড়িতে তুলে। আর ওয়ান বলে সে যেদিন তার ড্যাডকে হারিয়েছে সেদিন তার ভালোবাসার মানুষকে হারিয়েছে। সে অনেকটা কনফিউজ ছিল, তার দুইটা ইলনেসও হয়ে যায়, সে কানে শুনতে পায় না, আর সে তার হাত দিয়ে আর ডিজাইনও করতে পারবে না। আর সবাই বলে এই সব কিছুর কারণ হচ্ছে তার দোষ। সে 4 বছর মেন্টাল হসপিটালে ছিল, সেখানে তার একটা মেয়ে জন্মগ্রহণ করে। সে বুঝতে পেরেছে এই মেয়েটি ড্যাডের প্রয়োজন, কিন্তু সে কখনো তাকে বলেনি। সবসময় সে সেখানে থাকা টিভিতে ফুকে দেখতে পেত। একদিন সে জানতে পারে ফুর এঙ্গেজমেন্ট হচ্ছে। তখন ওয়ান অনেকটা ইমোশনাল হয়ে বলে সে তো বাইরের পৃথিবী দেখতে পায়নি, তার ভালোবাসার মানুষ দেখতে পেয়েছি, এটাই এনাফ। সে যাতে সুখে থাকে তাকে কংগ্রাচুলেশন বলে। এসব বলে বলে সে ইমোশনাল হয়ে যায়। আর এখানে 4 বছর আগে সব ফ্ল্যাশব্যাক শেষ হয়। এদিকে প্রেজেন্টে তার মম তাকে বারবার টাকা আনতে বলে। তখন ওয়ানের মেয়ে গিয়ে বলে তুমি আমার মমের কাছ থেকে দূরে থাকবে। আবার ওয়ানের মেয়েকে যখন বুলি করতে যায়, ওয়ান রেগে গিয়ে বলে আমি এত বছর ধরে 3 মিলিয়ন টাকা তোমাদের দিয়েছি, সেগুলো কই? তখন তার ভাই বলে ওসব টাকায় হবে না, আরো টাকা লাগবে। অন্যদিকে ওয়ানের মেয়ে ওয়ানকে জিজ্ঞাসা করে মম ওই আঙ্কেল কি ফিরে এসেছে? ওয়ান জিজ্ঞাসা করে কোন আঙ্কেল? তখন সে ছবি দেখিয়ে বলে এই আঙ্কেল। তখন সে তার মেয়েকে ঘুম পাড়িয়ে নেয়। এরপর তার কাছে মেসেজ আসে যে তাদের ক্লাসমেটরা একটা রিইউনিয়ন পার্টি করছে। এর পরের সিনে আমরা ক্লাস রিইউনিয়ন পার্টি দেখতে পাই, যেখানে সবাই তার এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করছে। সেখানে ওয়ানের মম ফুর কাছে গিয়ে টাকা চায়। তখন সে বলে তোমাকে এখানে কে পাঠিয়েছে? তার মম আর ভাই বলে তাকে এখানে ওয়ান পাঠিয়েছে। আবার সে তাকে টাকার লোভ দেখায়। তখন সে টাকাগুলো নিতে গেলে তার নামে কেস করে দিবে বলে, এমনকি তাকে এখানে তার লোক দিয়ে বন্দি করতে বলে। তখন সে তার কাছে ক্ষমা চায়। আবার ফু বলে তোমরা এখন ওয়ানকে কল করে এখানে ডাকবে। তখন তারা ওয়ানকে কল করে বলে আমাদের এখানে আটকে রেখেছে। আবার ওয়ান তার মম আর ভাইকে বাঁচানোর জন্য ওই পার্টিতে চলে যায়। আর 5 বছর পর ফাইনালি তার সাথে ফুর দেখা হয়। ফু ওয়ানকে দেখে অনেকটা শকড হয়, কারণ সে যে ওয়ানকে দেখতে চেয়েছিল এটা তো সেই ওয়ান না। আগের ওয়ান কতটা হাসি খুশি ছিল, আর এখনকার ওয়ান কতটা স্যাড। এরপর সেখানে ওয়ানের সব পুরনো ক্লাসমেটরা ওয়ানকে অনেকটা বুলি করে। তারা বলে ওয়ান আগে একজন ডিজাইনার হতে চেয়েছিল, কিন্তু এখন সে কি হয়ে গেল, সে একজন অ্যাস্ট্রলম্যান। এদিকে ওয়ান ফুর কাছে ক্ষমা চায়। সে বলে আমার মম আর ভাইকে যেতে দাও। তখন ফু বলে তুমি জানো ওরা তোমার নাম করে টাকা চাইতে এসেছে? তখন ওয়ান বলে এতে ওদের দোষ নেই, তুমি তাদের ক্ষমা করে দাও। ফু বলে তুমি কি আমার কাছে ভিক্ষা চাচ্ছ? ওয়ান বলে হ্যাঁ। এরপর সে বলে আমি তো জানতাম না এভাবে কারো কাছে ভিক্ষা চাওয়া হয়, তুমি আমার কাছে হাঁটু পেতে বসে ভিক্ষা চাও। এখন ওয়ান অনেকটা শকড হয়ে যায়। সেখানে থাকা সবাই বলে এখনই নীল ডাউন হয়ে ফুর কাছে ক্ষমা চাও। এরপর একজন ক্লাসমেট ওয়ানের গায়ে অনেকগুলো মদ ঢেলে দেয়। এতে সে অনেকটা স্যাড ফিল করে। এরপর তাকে ধাক্কা দিয়ে নিচে বসিয়ে দেয়। আর সবাই বলে এই সব কিছু তোমার দোষ, তোমার দোষ। এগুলো বলতে বলতে সে অনেকটা ট্রমারাইজড হয়ে যায়। এরপর সে ফুর কাছে আবারও ক্ষমা চায়। সে বলে এখন তো আমি হাঁটু পেতে বসেছি, প্লিজ আমার মম আর ভাইকে যেতে দাও। সে কান্না করতে করতে বলতে থাকে। এরপর ফু বলে কে বলেছে আমি যেতে দিব, সবে মাত্র শুরু হয়েছে খেলা। এরপর বলে এখনই একজন লোককে নিয়ে আসো আর 3 মিনিট পর্যন্ত তাকে কিস করো। এটি শুনে বেচারি অনেকটা স্যাড ফিল করে কান্না করে। তখন তার ক্লাসমেটরা বলে আরে লোক কেন খুঁজতে হবে, এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে না, যাও তাকে গিয়ে কিস করো। ওয়ান বাধ্য হয়ে সেই লুকের কাছে যায় আর তার ড্যাডের কথা কল্পনা করে। তার ড্যাড মৃত্যুর আগে বলেছিল ওয়ান তুমি ভালোভাবে জীবনযাপন করবে। আর এদিকে ওই লুকটি যখন তাকে কিস করতে যায়, ফু তাকে সরিয়ে নেয়।
এটা দেখে তার ক্লাসমেটরা ফুকে বলে তুমি এসব কেন করছো। ফু রেগে গিয়ে তার ক্লাসমেটদের এখান থেকে বের করে দেয়। এরপর সে ওয়ানকে নিজের রুমে নিয়ে আসে আর সোফায় শুয়ে দেয়। এরপর বলে তুমি 5 বছর আগে আমার সাথে ব্রেকআপ করেছিলে একজন বড় লোক খোঁজার জন্য, দেখো আমি পাওয়ারফুল আর ধনী লোক সেজে এসেছি, এখন তো আমাকে দূরে সরিয়ে দিও না। এটা বলে সে তার ক্লোজ হতে যায়। তখন ওয়ানের কান থেকে ইয়ারড্রপ পড়ে যায়। এটা দেখে ফু বলে এটা কি। এরপর সে অনেকটা স্যাড হয়ে বলে এটা কখন হলো। তখন সে বলে সেদিন হঠাৎ সে পড়ে গিয়েছিল আর তার কানে সমস্যা হয়ে যায়। এগুলো শুনে ফু অনেকটা স্যাড ফিল করে। তখনই হঠাৎ সে আবার তার উপর প্রতিশোধ নিতে তার অনেকটা ক্লোজ হয়ে যায় আর তাকে টাকা দেয়। তখন তার 5 বছরের সেই নাইটমেয়ার মনে পড়ে যায় যেদিন তার উপর অমানবিক নির্যাতন হয়েছিল। তখন সে ফুকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। ফু মনে করেছিল হয়তো ওয়ান তাকে ভালোবাসে না, তাই তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তখন ফুও তার উপর থেকে উঠে যায় আর বলে ওয়ান সত্যি তুমি আমাকে এখনো এতটা ঘৃণা করো। তখন ওয়ান দৌড়ে একটা রুমের কর্নারে চলে যায় আর ফু ও ইয়ারড্রপ নিয়ে গাড়িতে উঠে যায়। সে অনেকটা কান্না করতে থাকে। সে কল্পনা করে সে হাসি খুশি মেয়ে যাকে সে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল, আজকে তার কি দশা, সে এমনটা কেন হয়ে গেল। সে তো মনে করেছিল ওয়ান অনেক ভালো আছে, কিন্তু ওয়ানের এসব দশা দেখে সে অনেকটা স্যাড ফিল করে। এরপর সে কাউকে কল করে ওয়ানের ব্যাপারে ডিসকাশন করতে বলে। অন্যদিকে আমরা ওয়ানকে দেখতে পাই যে তার ওই বাড়ি থেকে চলে যায় যেখানে তার মা আর ভাই প্ল্যান করে তাকে অন্য একজন লোকের কাছে বিক্রি করে দিবে। এরপর আমরা ওয়ানের মেয়ে শাওলিকে দেখতে পাই যার নাক থেকে রক্ত বের হয়, কিন্তু সে ওয়ানকে বুঝতে না দিয়ে সে ব্লাডগুলো মুছে ফেলে। এরপর তার মাকে জিজ্ঞাসা করে মম তুমি কি খুশি না। সে বলে খুশি, তুমি আমার লাইফে আসার পর থেকে আমি অনেকটা হ্যাপি। কিন্তু তার মেয়ে ঘুমিয়ে পড়লে সে ফুর দেওয়া ওই রিং নিয়ে ফুকে অনেকটা মিস করতে থাকে। তখন তার মেয়ে শাওলি বলে মম আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। এদিকে ওয়ানের মম তাকে একটা সুপার মলে নিয়ে যায় যেখানে ওয়ানের সাথে মিস্টার ফু আর তার ফিয়ন্সির দেখা হয়। মিস্টার ফু ওয়ানকে দেখিয়ে তাকে একটা ডায়মন্ড রিং নিয়ে দেয় আর বলে কেউ একজন বলেছিল আমি নাকি ডায়মন্ড রিং অ্যাফোর্ড করতে পারবো না। এদিকে ফুর ফিয়ন্সি সেই রিং পেয়ে অনেকটা খুশি হয়ে যায় আর ওয়ান তার দেওয়া ওই ফুলের আংটি নিয়ে অনেকটা ইমোশনাল হয়ে থাকে। এদিকে ওয়ানের মম একটা লোকের কাছে ওয়ানকে নিয়ে গিয়ে 2 মিলিয়ন টাকা দিয়ে তাকে বিক্রি করে দেয়। ওয়ান জিজ্ঞাসা করে তোমরা এসব কেন করছো। তার মা বলে তোমার ড্যাডকে তুমি মেরেছো, এবার তুমি প্রায়শ্চিত্ত করো। এদিকে ওই লোকগুলো তাকে টেনে হিস্ট্রে গাড়িতে তুলতে যায়। ওয়ান তাদের ধাক্কা দিয়ে মিস্টার ফুর কাছে চলে যায় আর তার কাছে সাহায্য চায়। তখন ওই লোকগুলো গিয়ে বলে তারা ওয়ানকে নিয়ে যেতে এসেছে কারণ ওয়ান তাদের, কিন্তু সে বলে ওর মম ওকে জোর করে ওদের কাছে বিক্রি করে দিয়েছে, প্লিজ তুমি আমাকে সাহায্য করো। ফু বলে আমার ফিয়ন্সে বাইরে ওয়েট করছে, ও যদি দেখতে পায় তাহলে সে আমাদের সম্পর্কে ভুল ধারণা করবে। এটা বলে তাকে ছেড়ে দিতে বলে। এরপর ওই লোকগুলো ওয়ানকে গাড়িতে তুলে নিয়ে যায় আর ফু অনেকটা নিষ্ঠুর হয়ে এসব দেখে থাকে। এদিকে ওয়ান বারবার তার কাছে সাহায্যের জন্য আকুতি করে, কিন্তু ফু তার মম আর ফিয়ন্সিকে গাড়িতে তুলে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তার ফিয়ন্সি বলে এটা তো সেই মেয়ে না যাকে তুমি হসপিটাল থাকতে অনেকবার কল দিয়েছিলে কিন্তু সে কখনোই রিসিভ করেনি। তারপর হঠাৎ ফুর মনে পড়ে সে যেমনই হোক না কেন সে ওয়ানকে এখনো ভুলতে পারেনি, তাই সে ওয়ানকে বাঁচাতে চলে যায়। এরপর তাদের গাড়ির সামনে চলে আসে আর অনেকটা স্টাইলিশ হয়ে সিগারেট ধরায়। এরপর ওই লোকগুলোকে গাড়ি থেকে বের করে আনে। তারা কিভাবে ওয়ানকে টাচ করেছে সে হাত এরা ভেঙে দেয়। এরপর সে অনেকটা পোলাইট হয়ে ওয়ানকে গাড়ি থেকে নামায়। এরপর মিস্টার ফু ওয়ানকে নিয়ে চলে গেলে মিস্টার ফুর ফিয়ন্সি অনেকটা রেগে যায়। এদিকে ওয়ান মিস্টার ফুকে ধন্যবাদ জানায়। তখন মিস্টার ফু বলে এটাই লাস্ট, এরপর থেকে আমি কখনো তোমাকে সাহায্য করব না। তখন সে অনেকটা আপসেট ফিল করে। অন্যদিকে আমরা ওয়ানের মেয়ে শাওলিকে দেখতে পাই যে তার নানি এবং মামাকে জিজ্ঞাসা করছে তার মা কোথায়।
এত রাত হয়ে গেল, তার মা কেন আসছে না? তখন তার মামা তাকে একটা লাঠি দিয়ে মারতে থাকে আর বলে, তোমার মাকে আমরা বিক্রি করে দিয়েছি, সে কখনো আসবে না। তখন সে রাস্তায় বেরিয়ে যায় তার মাকে খুঁজতে, আর তার মাকে খুঁজতে খুঁজতে ফাইনালি সে তার মাকে খুঁজে পায় আর দৌড়ে তার মার কাছে যায়। ওয়ান জিজ্ঞাসা করে, তোমাকে কি ওরা বুলি করেছে? শাওলি বলে, না মম। এরপর বলে, মম, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব, আমি তোমার সাথে সব সময় থাকবো। এরপর সে বেহুশ হয়ে যায়। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানকার ডাক্তার ওয়ানের এক সময়কার বেস্ট ফ্রেন্ড ছিল। সে ওয়ানকে দেখে বলে, শাওলি তোমার মেয়ে? তখন সে জিজ্ঞাসা করে, শাওলির কি হয়েছে? তার ফ্রেন্ড বলে, শাওলির তো নাক থেকে রক্ত বের হয়েছিল, সে লিকমিয়া নামের একটা রোগের লাস্ট স্টেজে আছে। এটি শুনে ওয়ান বলে, এটা হতে পারে না, আমার মেয়ে তো কখনো আমাকে এমনটা বলেনি। তখন ডক্টর শাওলিকে জিজ্ঞাসা করে, তোমার নাক থেকে কি রক্ত বের হয়েছিল? শাওলি বলে, হ্যাঁ। তখন সে বলে, তুমি তোমার মাকে কখনো জানাওনি কেন? সে বলে, মম অনেকটা কঠোর পরিশ্রম করত, মম অনেক কষ্ট সহ্য করেছে, আমি চাই না আমার এই রোগের কথা শুনে আমার মা আরো কষ্ট পাক। তখন সে জিজ্ঞাসা করে, তোমার ড্যাড কোথায়? শাওলি বলে, তার ড্যাড নেই, সে তার মাকে প্রোটেক্ট করতে পারছে না। এদিকে এগুলো শুনে ওয়ান অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে। তখন সেখানে সে মিস্টার ফুকে দেখতে পায়, যে তার ফিয়ন্সির সাথে ছিল। এতে ওয়ান অনেকটা স্যাড ফিল করে চলে যায়। এদিকে মিস্টার ফু তার ফিয়ন্সিকে বলে, তুমি জানো আমাদের বিয়েটা কেন হচ্ছে? এটা একটা কন্ট্রাক্ট। তখন সে বলে, আমি তো তোমাকে পছন্দ করি। কিন্তু মিস্টার ফু সেখান থেকে চলে যায়। আর তখন তার সাথে শাওলির ধাক্কা লাগে। শাওলি বলে, তুমি কি আমার মমকে দেখেছো? সে বলে, তোমার মম? আর সে শাওলিকে দেখে অনেকটা আপন আপন মনে করে নেয়। এখানে সে বলে তার কোনো ড্যাড নেই। এটা শুনে তো মিস্টার ফু তার জন্য আরো অনেকটা মায়া ফিল করে। এরপর জিজ্ঞাসা করে, তোমার মম কোথায়? তোমার মমের নাম্বার মুখস্থ আছে? শাওলি বলে, হ্যাঁ। এরপর সে তার মমের সাথে কথা বলে আর নিচের ফ্লোরে দেখা করতে বলে। তখন সে নিচের ফ্লোরে চলেই যাচ্ছিল। মিস্টার ফু শাওলিকে কুলে নিয়ে যখন যাচ্ছিল, তখন সে ওয়ানকে দেখতে পায় আর মনে মনে বলে, ও এখানে কি করছে? অন্যদিকে ওয়ান তার মেয়েকে খুঁজতে থাকে। এদিকে মিস্টার ফু শাওলিকে একটা রুমের সামনে দিয়ে আসে। অন্যদিকে ওয়ান যখন তার মেয়ের কাছে যাচ্ছিল, তার সে পুরনো ক্লাসমেটদের দেখতে পায়, যারা 5 বছর আগে একটা অন্ধকার রুমে তাকে বুলি করেছিল। এবারও তারা ওয়ানকে দেখে হাসতে থাকে। তারা বলে, তাদের এই ফ্রেন্ড মানে জাওশিন তো ডিজাইনার হয়ে গিয়েছে, কিন্তু তার ভাঙা হাত নিয়ে সে কিভাবে ডিজাইন করবে? এদিকে ওয়ান জিজ্ঞাসা করে, তোমরা এখন এইসব কেন করছো? আমাকে যেতে দাও। তখন জাওশিন নামের মেয়েটি ওয়ানকে মারতে যায় আর মিস্টার ফু এসে তার হাত ধরে নেয়, যেটা দেখে সবাই অনেকটা অবাক হয়। এদিকে মিস্টার ফু ওয়ানকে এখান থেকে চলে যেতে বলে। এটা দেখে জাওশিন আরো রেগে যায় আর 5 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে জাওশিনও মিস্টার ফুকে পছন্দ করত, কিন্তু সে যখন দেখতে পেয়েছে ও ওয়ানের সাথে আছে, তাই সে ওয়ানের উপর প্রতিশোধ নিতে নানা ধরনের কর্মকাণ্ড করে। এর পরের সিনে মিস্টার ফুর ফিয়ন্সি সেখানে আসে আর জাওশিন তার ফিয়ন্সির সাথে হাত মিলিয়ে নেয়। সে বলে, তুমি আমার সাথে হাত মিলালে মিস্টার ফুকে তুমি আপন করে পাবে। এরপর সে তার কাজিনকে কল করে, যারা এক সময় ওয়ানকে বুলি করেছিল। এদিকে মিস্টার ফু ওয়ানকে বকা দিয়ে বলে, ওরা তোমাকে বুলি করছে, তুমি তার প্রতিবাদ কেন করোনি? ওয়ান বলে, তুমি না বলেছিলে আমি মরি বাঁচি তাতে তোমার কোনো কিছু যায় আসে না? তখন সে বলে, হ্যাঁ। এরপর রেগে চলে যায়। এদিকে সে যাওয়ার সময় জাওশিনের সে কাজিন তাকে সে বুলি করে। সে বলে, আমি এখন সিও হয়ে গিয়েছি, এখন তো আমি তোমার ক্লোজ হতে পারবো। এটা বলে সে তার কানের কাছে বাইট করতে থাকে। এদিকে মিস্টার ফু যখন এটা দেখে নেয়, তখন সে রেগে গিয়ে বলে, তুমি এসব কি করছো? তখন ওই ছেলেটি বলে, ওয়ান তার। এটি শুনে মিস্টার ফু অনেকটা রেগে যায় আর তাকে ঘুষি মেরে মেরে নিচে ফেলে দেয়। এরপর সে ওয়ানকে নিয়ে চলে যাচ্ছিল। তখন সে ছেলেটি বলে, তুমি জানো না ওয়ান আমার সাথে রাত কাটিয়েছে? এটা শুনে মিস্টার ফু সেখানে দাঁড়িয়ে যায় আর অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ওয়ান এটা শুনে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর সেই ছেলেটির কাছে গিয়ে বলে, তুমি এসব কি বলছো? তখন সেই ছেলেটি বলে, আমি ঠিকই বলছি, তুমি কেন বলছো না তুমি আমার সাথে রাত কাটিয়েছ? এটা শুনে মিস্টার ফুর মাথা অনেকটা গরম হয়ে যায়। তখন সে তার চোখ থেকে চশমাটা খুলে ওই ছেলেটিকে এমন মার মারতে থাকে যাতে সে ছেলেটির নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে।
ওয়ান বারবার তাকে নিষেধ করে কিন্তু সে শুনে না। ফাইনালি তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এদিকে মিস্টার ফোর মা আসে, তার ফিয়ন্সিকে জিজ্ঞাসা করে কি হয়েছে এসব। তার ফিয়ন্সি বলে এইসব কিছু ওয়ানেরই দোষ। ওয়ান বলে আমি এসব কিছু বলিনি, আমি জানিও না। তখন তার ফিয়ন্সি ওয়ানকে থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। এরপর মিস্টার ফু এসে যখন এটা দেখে নেয় তখন সে অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে সে ছেলেটি ওয়ানকে গাড়িতে উঠতে বলে আর মিস্টার ফু তাকে জোর করে নিজের গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এটা দেখে মিস্টার ফুর ফিয়ন্সি অনেকটা রেগে যায়। এদিকে মিস্টার ফু ওয়ানকে তার রুমে নিয়ে গিয়ে তাকে বাথরুমে নিয়ে যায় আর বলে 5 বছর আগে আমার সাথে ব্রেকআপ করেছিলে জিয়াংয়ের জন্য। এরপর তাকে পানি দিয়ে পুরো গা ভিজিয়ে দেয়। সে বলে আমি সত্যি বলছি জিয়াংয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে তাকে বারবার বলতে থাকে যে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, সবাই জানে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না, তুমি কি আমার কষ্ট দেখছো না। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। সে বলে কেন তুমি আমাকে চাও না, তুমি প্লিজ একটি বার বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে ভালোই না বাসো, আমাকে না চাও, আজকের পর থেকে আমি কখনো তোমাকে ভালোবাসবো না, তোমার কাছেও আসবো না। এটা বলে চলে যায়। তখন ওয়ান তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তার ওই সাহস হয় না। অন্যদিকে শাওলি তার মাকে খুঁজতে খুঁজতে রাস্তায় চলে আসে। তখন মিস্টার ফুর মায়ের গাড়ির সাথে তার ধাক্কা লাগে। মিস্টার ফুর মা বলে তুমি এখানে কি করছো, আর তোমার মা কোথায়, তোমার মার নাম কি। তখন সে মেয়েটে বলে তার মার নাম ওয়ান। এটা শুনে মিস্টার ফুর মম অনেকটা সন্দেহ করে। এরপর তাকে বেডে নিয়ে যায় আর মিস্টার ফুকে কল করে বলে তুমি জানো ওয়ানের একটা মেয়ে আছে, তার বয়স 5 বছর, হয়তো সেটা তোমার মেয়ে হতে পারে। এটা শুনে মিস্টার ফু গাড়ি নিয়ে ব্যাক করে। অন্যদিকে মিস্টার ফুর ফিয়ন্সি আর ওই মেয়েটি এদের দেখে নেয়। এদিকে মিস্টার ফু দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে আসে। তার হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। সে সত্যি মনে করেছিল এই মেয়েটি তার। যখন সে দরজা খুলে সেখানে শাওলিকে দেখে সে অনেকটা অবাক হয় আর সে বলে আচ্ছা তুমি যে বলেছো তোমার মম জেন্টাল আর বিউটিফুল, সেটা কি 1-1? তখন সে বলে হ্যাঁ। এদিকে মিস্টার ফুর ফিয়ন্সি আর ওই মেয়েটি এসে অনেকটা অবাক হয়ে এদের দেখে থাকে। একটু পর মিস্টার ফু সে মেয়েটিকে জড়িয়ে ধরে। এদিকে 1-1 দৌড়ে আসে আর তাদের বলে তোমরা এখানে কি করছো। এরপর সে শাওলিকে নিজের কাছে নিয়ে নেয়। মিস্টার ফু বলে 5 বছর আগে শাওলি হয়েছে, তুমি আমাকে কেন কিছু জানাওনি। ওয়ান বলে ও তোমার মেয়ে না। তখন তার ডিএনএ রিপোর্ট নিয়ে আসা হয় যেখানে মিস্টার ফুর সাথে ম্যাচিং হয় না। মিস্টার ফু এতে অনেকটা অবাক হয়ে যায়। এরপর তাকে জোর করে জিজ্ঞাসা করে তুমি এসব আমাকে কেন জানাওনি, কি হচ্ছে, আমি কি বোকা। ও আমার না, তার মানে 5 বছর আগে তুমি শুধু আমাকে চিঠি করনি, অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করেছো আর তার বেবিও নিয়েছো। এদিকে শাওলি মিস্টার ফুকে ধাক্কা দিয়ে বলে আমার মম এতদিন ধরে অনেক কষ্ট সহ্য করেছে আর তাকে কষ্ট দিও না। এটা শুনে মিস্টার ফু বলে কি বলেছে ও। এরপর ওয়ান বলে ও কিছুই বলেনি, ওকে ক্ষমা করে দাও, ও ছোট মানুষ। এদিকে মিস্টার ফু তার রাগ অনেকটা নিবারণ করার জন্য আয়নায় তার হাত দিয়ে আঘাত করে, এতে তার হাত কেটে যায়। আর মিস্টার ফুর ফিয়ন্সি ওয়ানের উপর অনেকটা রেগে যায়। এদিকে মিস্টার ফুর মা বলে আমি 5 বছর আগে তোমাকে আমার পুত্রবধূ হিসেবে চেয়েছিলাম, কিন্তু তুমি যে এতটা নিকৃষ্ট হবে আমি জানতাম না। এদিকে ওয়ান তার মেয়েকে ধরে কান্না করে কিন্তু তার ক্লাসমেটরা তার মেয়েকে নিয়ে বুলি করতে থাকে, তার মেয়েকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তখন সে অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে। একটু পর তার মেয়ের নাক থেকে রক্ত বের হতে থাকে আর সে সেখানে বেহুশ হয়ে যায়। তখন সে তার ওই ডক্টর ফ্রেন্ডকে ডাক দেয়। তখন তার ডাক্তার ফ্রেন্ড শাওলিকে বেড়ে নিয়ে যায়। এরপর ওয়ানকে জিজ্ঞাসা করে 4 বছর ধরে তোমার সাথে কি হয়েছে, তুমি তো তোমার স্কুলের পড়াশোনাও শেষ করনি। তখন সে আমাদের তার 4 বছর আগের ঘটনা কল্পনা করে বলে তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করায়। সে জানতো না ওই কালো রাতের পর সে প্রেগনেন্ট হয়ে যাবে আর সে তার সব রাগ এই বেবিটার উপর নিবারণ করত। সে তো এই বেবিকে মেরে ফেলারও ট্রাই করে, কিন্তু বেবিটা জন্ম নেওয়ার পর সে তাকে প্রথমবার মা বলে ডাকে। সে বেবিটা তার অনেক কষ্টই বুঝতো। সে বেবিটা মানে শাওলি তার বাবারও প্রয়োজন অনুভব করেছিল, কিন্তু তার মার এত কষ্ট দেখে সে তার মাকে বলার সাহসও পায়নি। ওয়ান আরও বলে মাঝে মাঝে শাওলিকে দেখে আমার যখন ভয় লাগতো তখন শাওলি নিজেকে আলমারিতে লক করে রাখতো যতক্ষণ না আমি আমার ভয়টা কাটিয়ে উঠতে পারি।
সে আমাকে জিজ্ঞাসা করতো তার জন্ম কি একটা মিস্টেক ছিল। আমি বলতাম না, তুমি আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করেছিলে। যখন আমি আমার বাবাকে হারিয়েছি তুমিই ছিলে আমার সেই প্রিয় মানুষ যে সব সময় আমার পাশে ছিলে। আমাকে বলেছিলে, মম আই লাভ ইউ। তুমি যারই সন্তান হও না কেন, তুমি আমার সন্তান। আমি তোমাকে পেয়ে নিজেকে অনেকটা ধন্য মনে করি। এদিকে ওয়ানের ফ্রেন্ড বলে 4 বছর ধরে তুমি এত কিছু সহ্য করেছ, অথচ আমরা কেউ জানতাম না। কিন্তু তোমাকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে, কারণ তোমার মেয়ে লুকেমিয়া রোগের লাস্ট স্টেজে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। এদিকে শাওলির হুঁশ আসে। সে তার মাকে বলে, মা তুমি কষ্ট পাচ্ছ? ওয়ান বলে না। এরপর সে তার মেয়ের জন্য গরম পানি আনতে যায়। তখন কেউ একজন শাওলিকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ওয়ান তাকে চারদিকে খুঁজতে থাকে। এরপর ওয়ানের কাছে কল আসে তার মেয়েকে যারা তুলে নিয়ে গিয়েছে। এরপর আমরা ওই বুলি গ্যাংকে দেখতে পাই যারা ওয়ানকে হাই স্কুল লাইফ থেকে বর্তমান পর্যন্ত বুলি করে আসছে। এদিকে জাও সেন জিজ্ঞাসা করে, আচ্ছা শাওলি নামের মেয়েটি কি তোমার হতে পারে? তখন জিয়াং বলে, আরে না, ডক্টর বলেছে আমি কখনো ড্যাড হতে পারবো না। তখনই ওয়ান আসে। সে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়। সবাই তাকে হাই হ্যালো বলে। আর তাদের দেখে তার ওই অন্ধকার রাতের ঘটনা মনে পড়ে যায়, কিভাবে এই মেয়েরা আর ছেলেরা মিলে তাকে গ্যাং বুলি আর গ্যাং রেপ করেছিল। অন্যদিকে তার ওই ডক্টর ফ্রেন্ড ওয়ানের জন্য অনেকটা দুশ্চিন্তা করে। আর এদিকে মিস্টার ফুর দাদু তার ফিয়ন্সিকে বিয়ে করার কথা বলে। অন্যদিকে তার ডক্টর ফ্রেন্ড মিস্টার ফুকে কল করে বলে দেয় ওয়ান বিপদে আছে। সে বলে তাতে তার কি। এদিকে ডক্টর ফ্রেন্ড বলে, তুমি জানো এত বছর ধরে ওয়ানের সাথে কি কি হয়েছিল? তুমি এখনই ওয়ানকে বাঁচাতে চাও, তা না হলে পরে রিগ্রেট করবে। তখন মিস্টার ফু তাকে বাঁচাতে যাচ্ছিল, তার ফিয়ন্সি তার পিছু পিছু চলে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে ওয়ানকে রেপ করতে যায়, কিন্তু সেখানে মিস্টার ফু চলে আসে আর ওয়ানকে তার সাথে যেতে বলে। কিন্তু জিয়াং তার কানে কানে বলে, তোমার মেয়ে এখনো আমার হাতে আছে, তাই আমি যা বলবো তাই করবে। এরপর জিয়াং সোফায় বসে আর ওয়ানকে তার কোলে এসে বসতে বলে। ওয়ান বাধ্য হয়ে তার কাছে যায়। এটা দেখে মিস্টার ফু নিজে অনেকটা অপমানিত বোধ করে। তখন সবাই বলে ওয়ান এমনই, সে টাকার জন্য সবকিছু করতে পারে। তখন মিস্টার ফু বলে, তোমার মতো খারাপ মেয়ে আমি কখনোই দেখিনি, তুমি টাকার জন্য এসব করছো। এদিকে জিয়াং মিস্টার ফুকে ড্রিঙ্ক টোস্ট করাতে বলে। ওয়ান যখন ড্রিঙ্ক নিয়ে যায় মিস্টার ফু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তার হাত থেকে তার ওই ফুলের রিংটি পড়ে যায়। এবার মিস্টার ফু বলে, তোমার হাতে কি? তার হাত থেকে সেটা টেনে হিস্ট্রি নিয়ে নেয়। ওয়ান বলে, আমরা তো ব্রেকআপ করেছি, এটা আমার জিনিস, আমাকে দিয়ে দাও। কিন্তু মিস্টার ফু তার কাছ থেকে ফোর্সফুলি নিয়ে নেয় আর সে তার ফিয়ন্সিকে পরিয়ে দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে আর মেয়েটিও খুশি হয়ে যায়। এরপর এরা সবার সামনে কিস করে। ওয়ান বলে, তোমাকে তো সে ডায়মন্ড রিং দিয়েছে, তাহলে আমার ফুলের রিং তোমার কি প্রয়োজন? অন্যদিকে মিস্টার ফু চলে গেলে জিয়াং বলে, দেখেছো তোমার ভালোবাসার মানুষ তোমাকে ঘৃণা করে আর তারা কালকে বিয়ে করে নিবে, এটা বলে চলে যায়। এদিকে শাওলিকে ধরে ওয়ান অনেকটা কান্না করতে থাকে। তখন শাওলি বলে, মম তুমি কান্না করিও না, আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপর তারা বাড়িতে যায় আর সেখানে ওয়ান তার পুরনো মোবাইল খুঁজে পায়, যেখানে 5 বছর পর্যন্ত মিস্টার ফু তাকে 1608টি কল করেছিল আর ভয়েস মেসেজ দিয়েছিল। মিস্টার ফুড যখন ব্রেন সার্জারি হয়েছিল তখন সে ভয়েসে বলেছিল, আজকে আমার সার্জারি হয়েছে, তুমি কি শুনতে পাচ্ছ? এরপর যখন সে উকিল হয়ে যায়, এসব পড়ে পড়ে ওয়ান অনেকটা ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। আর এবারও সে ভয়েস দিয়ে বলে, আমি আমার 5 বছর অবধি তোমাকে বারবার মিস করেছি, তুমি যদি তোমার ভুল স্বীকার করে নাও আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। তখন সে বলে, কালকে আমি বিয়ে করতে যাচ্ছি, আমি চাই লাস্ট বারের মতো তুমি আমাকে কল করো। তুমি জানো আমি কখনো কোনো কেস হারিনি, কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেলেছি, এই কষ্ট আমি কখনো ভুলতে পারবো না। এগুলো পড়ে পড়ে ওয়ান অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর তখন টিভিতে নিউজ দেখানো হয় মিস্টার ফু বিয়ে করে নিয়েছে। এগুলো দেখে সে ইমোশনাল হয়ে যায়। শাওলি বলে, মম তুমি আঙ্কেলের কাছে যাও, দেখো সে আঙ্কেল তোমাকে 1000টি কল দিয়েছে, আবার তোমার পালা। আঙ্কেল 99টি স্টেপ নিয়েছে, এখন তুমি 100 স্টেপ নিয়ে আঙ্কেলকে অ্যাকসেপ্ট করে নাও। তখন সে বলে, আমি ভয় পেয়েছি, আবার আমি ভয় পাবো না, তুমি আমার জন্য ওয়েট করো। এটা বলে ওয়ান দৌড়ে দৌড়ে মিস্টার ফুর সাথে দেখা করতে যাচ্ছিল। সে বলে, গড জানে আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম 5 বছর আগে আমার সাথে কি হয়েছিল,
কিন্তু আমার সাহস হয়নি। কিন্তু এখন তোমার বয়স পেয়ে আমি তোমার কাছে সব খুলে বলতে যাচ্ছি। কিন্তু মাঝ রাস্তায় ওই বুলি গ্যাংয়ের লোকেরা তাকে কিডন্যাপ করে তার বাসায় নিয়ে আসে। ওয়ান বলে, তোমরা আমার কাছ থেকে দূরে থাকো, দেখো এত বছর যে আমাকে বুলি করেছো তার প্রমাণ। তখন তারা তার কাছ থেকে কেড়ে নেয় আর বলে, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, এগুলো দিয়ে তুমি কি প্রমাণ করবে? তুমি তো এসব কিছু ফানের জন্য করছো। দেখো আমি তোমাকে অনেকটা মিস করেছি, আজকে তোমাকে মিস্টার ফু বাঁচাতে আসবে না, চলো আমরা ফান করি। এটা বলে তারা ওয়ানের সাথে অনেকটা মিসবিহেভ করে আর তার কান টান ছিঁড়ে দেয়, যার কান থেকে অনেকটা ব্লাড বের হতে থাকে। জিয়াং তো তার প্যান্টের বেল খুলে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। এদিকে শাওলি তার মমের এই দুর্দশা দেখতে পায় আর সে প্রতিশোধ নিতে চায়। সে দৌড়ে দৌড়ে মিস্টার ফুর কাছে যায়। সে তার মমকে বলে, মম ভয় পেও না, শাওলি আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি আঙ্কেল ফুর কাছে যাচ্ছি, তোমাকে সে বাঁচিয়ে নিবে। কিন্তু ওয়ান মাঝ রাস্তায় গিয়ে সেখানে বেহুশ হয়ে যায় আর মনে মনে বলে সে কি তার মমকে প্রোটেক্ট করতে পারবে না। এদিকে মিস্টার ফুয়াদ তার ফিয়ন্সির রিং চেঞ্জ করবে, তখনই কেউ বলে, তুমি কি বিয়ে করতে চাও? শাওলি এসে বলে না। এরপর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। মিস্টার ফু শাওলিকে দেখে অনেকটা অবাক হয়ে যায় আর বলে, শাওলি তুমি এখানে কি করছো? তখন একটা লোক শাওলিকে ধরে ধরে আনে আর বলে, মেয়েটি দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়েছিল আর বারবার আঙ্কেল ফুর কাছে দেখা করবে বলে আমাকে জানাছিল। এদিকে তার দাদু বলে, তুমি এখানে কি করছো? শাওলি তার মার কথা বললে মিস্টার ফু দাদু তাকে এখান থেকে বের করে দিতে চায় আর মিস্টার ফুও বিয়ের আসরে চলে যাচ্ছিল। তখন সে বলে, মম তুমি জানো না, আমার মমকে 5 বছর আগে একটা বন্ধ রুমে আটকে রেখেছিল। মমের প্রতিটা শরীরে তারা আঘাত করেছিল, মমের হাত আর কানে তারা আঘাত করেছিল। মম অনেকটা কষ্ট সহ্য করেছে আর ওই বুলি গ্যাংরা মমকে বুলি করেছিল, তাই শাওলি এখানে এসেছে। মম 4 বছর ধরে মেন্টাল হসপিটালে ছিল, শাওলির জন্ম সেখানে হয়েছে আর প্রত্যেক দিন মম আপনাকে মিস করেছে আর আপনার সবসময় ভালো চেয়েছে। আজকেও তারা মমকে বুলি করছে। মিস্টার ফু বলে, কি বলছো? তখন সে বলে, হ্যাঁ, মম তার হাত সবসময় কাভার করে রাখে, প্লিজ আঙ্কেল মমকে বাঁচাতে চলো। এগুলো শুনে মিস্টার ফু অনেকটা রেগে যায় আর সে শাওলিকে কুলে তুলে সেখানে চলে যায় যেখানে এরা ওয়ানকে প্রায় রেপ করছে আর তার ক্লাসমেটরা এটা দেখে দেখে হাসছে। তারা বলছে ওয়ানকে বাঁচাতে কেউ আসবে না, কিন্তু তখন মিস্টার ফু চলে আসে, যাকে দেখে এরা অনেকটা অবাক হয়ে যায়। এরপর মিস্টার ফু তার মেয়েকে নিচে রাখে, এরপর ওই ছেলেটিকে ইচ্ছে মতো মারতে থাকে আর সব ছেলেগুলোকে মারে যারা কিনা ওয়ানকে অনেকটা বুলি করেছিল। এরপর ছেলেগুলো চলে যায়। এদিকে মিস্টার ফু তাকে অনেকটা রেগে গিয়ে বলে, তুমি এত কিছু সহ্য করেছো কিন্তু একটিবারও জানানোর প্রয়োজন মনে করনি। আজকে শাওলি যদি না যেত তাহলে তো আমি এসব কিছু জানতে পারতাম না। এরপর সে নিচে দেখে যে ওয়ানের সাথে কি কি হয়েছিল। ওয়ানের হাত কাটা থেকে শুরু করে তাকে মারা, এমনকি তাকে বুলি করা আর তাকে বন্ধ রুমে রেখে 4 জন মিলে গ্যাংরেপ করা। মিস্টার ফু এসব দেখে দেখে অনেকটা কান্না করে। এরপর সে চিঠির একটা অংশ পায় যেখানে লেখা ছিল 5 বছর আগে সে ব্রেকআপ করতে চায়নি। তার দাদু এসে তাকে বলেছিল মিস্টার ফু সার্জারি করতে বিদেশ যাবে আর তার লাইফ থেকে সরে যেতে। সে তার ড্যাডকে হারিয়েছিল আর তার ভালোবাসার মানুষকেও হারিয়েছিল, কিন্তু এই 5 বছরের প্রত্যেকটা দিন সে মিস্টার ফুকে মিস করেছিল, তার ভালো চেয়েছিল। এগুলো পড়ে মিস্টার ফু অনেকটা ইমোশনাল হয়ে যায়। ওয়ান ওই ছবিগুলো লুকিয়ে ফেলে। পিছন থেকে মিস্টার ফু জড়িয়ে ধরে বলে, 5 বছর আগে আমি তোমার সাথে ছিলাম না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, এখন তো আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তখন সে বলে, আমি অপবিত্র হয়ে গিয়েছি। মিস্টার ফু বলে, চুপ থাকো, আমি তোমার সবসময় পাশে থাকবো। তখন ওয়ান ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, আমি তোমাকে 5 বছর ধরে সত্যি অনেকটা মিস করেছি। মিস্টার ফু তার চোখের পানি মুছে দেয়। তখন শাওলি একটা রিপোর্ট আনে যেটা শাওলির ছিল আর যেখানে লেখা ছিল শাওলি বেশি দিন বাঁচবে না। তখন মিস্টার ফু ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর কিছু বলতে যাবে সে মিস্টার ফুর মুখ চেপে ধরে। এরপর সে তার মমকে মিস্টার ফুর হাতে তুলে দেয়। সে বলে, আমি যাওয়ার পর তোমরা নিজেদের বেবি নিবে, আমি তো মমকে প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু তুমি মমকে প্রোটেক্ট করবে। অন্যদিকে মিস্টার ফু ওয়ানকে সে ফুলের রিং পরিয়ে দেয়। সে বলে ওই দিন সে তার ফিয়ন্সিকে রিং পরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু সে তাকে কিস করেনি আর তারা হ্যাপিলি একসাথে থাকবে। এরপর তারা বিয়ে করে নিবে। এরপর ওই লোকগুলোকে তারা শাস্তি দিবে যারা কিনা 5 বছর আগে
ওর উপর অমানবিক নির্যাতন করেছিল। তখন ওয়ান অনেকটা ইমোশনাল হয়ে যায় আর মিস্টার ফু তার চোখের পানি মুছে দেয়। এরপর আমরা আদালতে দেখতে পাই যেখানে সাংবাদিকরা তাদের প্রশ্ন করে। ওয়ান বলে সেই ভিকটিম ছিল। মিস্টার ফু বলে ও আমার ওয়াইফ, আর 5 বছর আগে ওকে যে অমানবিক নির্যাতন করা হয়েছে আমরা তার শাস্তি চাই। এবার সে বুলি গ্যাংয়ের ছেলে মেয়েরা সেখানে চলে আসে। তারা বলে ওয়ান তো এইসব তাদের সাথে মজা করে করেছিল, এর জন্য তারা টাকাও নিয়েছে। তখন ওয়ানের মা আর ভাই এসে বলে হ্যাঁ, ও টাকা নিয়েছে আর ও ইচ্ছে করে এসব করেছে। এসব শুনে মিস্টার ফু অনেকটা রেগে যায় আর মিস্টার ফুর ইমেজ অনেকটা নষ্ট হয়ে যায়। মিস্টার ফুর দাদু বলে তুমি ওয়ান নামের মেয়েটির কাছ থেকে দূরে থাকবে। তার মাও বলে তুমি এত মান সম্মান যে অর্জন করেছো সবকিছু ওয়ানের জন্য চলে যাবে। মিস্টার ফু এবার রেগে যায় আর নিজের যোগ্যতায় অর্জন করেছে। আর 5 বছর আগে তো দাদুই ফোর্স করে তার সাথে ব্রেকআপ করেছিল। আমি 5 বছর আগে ওয়ানের সাথে ছিলাম না, কিন্তু এখন আমার দায়িত্ব তার সাথে থাকা। এটা বলে সে চলে যাওয়ার সময় তার ফিউন্সি বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো না। মিস্টার ফু তার কাছে ক্ষমা চায় আর চলে যায়। তখন মেয়েটি বলে আমি তোমাকে ঘৃণা করি। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে একটা ডটস নিয়ে বলে তার ফরচুন টেলার বলেছিল তার একজন হায়ার হবে যে ভালো ডটস খেলতে পারবে, কিন্তু ডক্টর বলছে সে কখনো ড্যাড হতে পারবে না। তখন শাওলি তার কাছ থেকে ডট নিয়ে ঠিক নিশানা লাগায়। এটা দেখে জিয়াং বলে তোমার ড্যাডকে? তখন সে বলে আমার কোনো ড্যাড নেই, সবাই বলেছে আমার ড্যাড নেই। তখন সে বলে যদি তুমি সত্যিই আমার মেয়ে হও তাহলে আমি তোমাকে আমার কাছে রেখে দিব। এর জন্য সে ডিএনএ টেস্ট করাতে একটা চুল নিয়ে নেয়। তখন সে মেয়েটি বলে আমি তোমার কাছে থাকবো না। তখন জিয়াং বলে কেন? তখন সে মেয়েটি বলে কারণ তুমি আমার মমকে বুলি করছো আর আমি তোমাকে ঘৃণা করি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়ান তার মেয়েকে খুঁজতে বের হয়। তখন জিয়াং আর তার গ্যাংরা আবারও ওয়ানকে বুলি করতে যাচ্ছিল। এমনকি সে বলে সত্যি করে বলো শাওলি কার মেয়ে। তখন সে তার সাথে হাতাপাই করতে গেলে শাওলি এসে তার মমকে প্রোটেক্ট করতে যায়। জিয়াং শাওলিকে ধাক্কা দেয় আর ফ্লোরের সাথে আঘাত খেয়ে তার মাথা থেকে ব্লাড বের হয়। মিস্টার ফু এসে যখন জিয়াংকে মারতে যাবে শাওলি বলে আঙ্কেল আমাকে বাসায় নিয়ে যাও। তখন জিয়াং তার ফ্রেন্ডকে কল করে বলে একটা ডিএনএ টেস্ট বের করতে হবে। অন্যদিকে একটা মেয়ে শাওলিকে বলে তার ড্যাড নেই। তখন মিস্টার ফু বলে কে বলেছে শাওলির ড্যাড নেই? আমি তো তার ড্যাড। এটা বলে তাকে কুলে নিয়ে নেয়। শাওলি তার মমকে একটা মাস্ক কেনার কথা বলে। এরপর মিস্টার ফুকে অন্য জায়গায় নিয়ে হাঁটতে বলে। তখন সে বলে আমি মমের সাথে 4 বছর ধরে মেন্টাল হসপিটালে ছিলাম। মম প্রত্যেকদিন তোমাকে মিস করেছিল। মম একটা জন্মদিনও ছিল না যে তোমাকে মিস করেনি। তাই আমিও আমার প্রত্যেকটা জন্মদিনে চেয়েছিলাম তুমি খুব শীঘ্রই মমের কাছে চলে আসো আর মমকে প্রোটেক্ট করো। আমি জানি আমি তোমার মেয়ে না, হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। মিস্টার ফু বলে আমিও তোমার মমের মতো তোমাকে ভালোবাসি। তখন ওয়ান চলে আসে মাস্ক নিয়ে। তখন শাওলি মাস্ক পরে পরে তার মমের সাথে দুষ্টামি করে। এরপর বলে মম 5 বছর পর্যন্ত আমি অনেকটা হ্যাপি ছিলাম, কিন্তু এখন শাওলির বিদায় নেওয়ার পালা। এটা বলতে থাকলে তার মুখ থেকে অনেকগুলো ব্লাড বের হয়ে যায়। এদিকে মিস্টার ফুকে বলে সে সব সময় চেয়েছিল যাতে তার মম হ্যাপি থাকে। মম তুমি নেক্সট লাইফও আমার মম হয়ে জন্মগ্রহণ করিও। তখন সে বলে হ্যাঁ, আমি চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। তখন একটা শুকতারা দেখে সে বলে নেক্সট লাইফে যাতে মিস্টার ফু আর ওয়ান তার মম ড্যাড হয়। এরপর সে তার মমকে বলে মম এত বছর ধরে যে যা কিছু হয়েছে এতে তোমার কোনো দোষ ছিল না। তখন মিস্টার ফুও বলে হ্যাঁ শাওলি, তোমার মমের কোনো দোষ নেই। এদিকে শাওলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন ওয়ান অনেকটা ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। সে বেহুশ হয়ে যায়। যখন হসপিটালে তার হুঁশ আসে সে চারিদিকে তার মেয়েকে খুঁজতে থাকে। একটা মেয়েকে দেখে তো সে তার মেয়েকে কল্পনা করে কিভাবে তার মেয়ে তার পাশে ছিল। এরপর সে একটা উইশ দেখতে পায় যেখানে তার মেয়ে লিখেছিল মম তুমি সবসময় হাসি খুশি থেকো। আর এটা পরে ওয়ান অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর সে মিস্টার ফুকে জড়িয়ে ধরে। অন্যদিকে জিয়াং সে ডিএনএ রিপোর্ট পেয়ে যায় আর জানতে পারে শাওলি তার মেয়ে। তখন সে খুশি হয়ে যায়। সে বলে ওয়ানের কাছ থেকে সে শাওলিকে কেড়ে নিবে আর কালকে তাদের আদালতে যেতে হবে। সে বলে আমি দেখি ওয়ান কিভাবে এই কেসটা জিতে।
অন্যদিকে মিস্টার ফুর ফিয়ন্সি অনেকটা রেগে ড্রিঙ্ক করছিল আর সেখানে জাউশি আছে। সে বলে তুমি জানো ওই মেয়েটি জিতবে না। এরপর তাকে ভিডিও দেখায় যে 5 বছর আগে তারা অন্ধকার রুমে আটকে রেখে এরা তাকে মারধর করেছিল আর গ্যাং রেপ করেছিল। এই ভিডিও দেখে তো মিস্টার ফুর ফিয়ন্সি অনেকটা অবাক হয়ে যায়। এর পরের দিন আদালতের সিন দেখানো হয়। মিস্টার ফু বলে ওয়ানকে তারা অনেক টর্চার করেছে, তার কান এবং হাত ডিস্ট্রয় করে ফেলেছে, এমনকি তাকে গ্যাং রেপ করেছে। কিন্তু এখানে জিয়াং বলে এসব কিছু ওয়ানের ইচ্ছেতেই হয়েছে, তার মম আর ভাই সাক্ষী। তখন ওয়ান অনেকটা রেগে যায় আর সে তার মম আর ভাইকে বলে তোমরা এসব করতে পারো না। এদিকে তাদের এভিডেন্স আনতে বলে। মিস্টার ফু বলে তোমরা কি জিতে গিয়েছ? এরপর সেখানে মিস্টার ফুর ফিয়ন্সি আসে, যাকে দেখে এরা অবাক হয়ে যায়। এদিকে মিস্টার ফুর ফিয়ন্সি বলে কালকে ওরা ড্রিঙ্ক করেছিল আর ড্রাঙ্ক অবস্থায় জাউশিন স্বীকার করে নিয়েছে 5 বছর আগে এরাই তাকে বুলি করেছিল আর 3 জনে মিলে তাকে গ্যাং রেপ করেছিল। এই যে তার ভিডিও। যখন ভিডিও আদালতে শো করা হয় ওয়ান অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর আদালতে রায় দেওয়া হয় যে বুলি গ্যাংয়ের সবাইকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় আর তার মম আর ভাইকে 20 বছরের জন্য জেল খাটতে হয়। অন্যদিকে রিপোর্টাররা তাদের রিপোর্ট নিতে আসে। তখন জাউশিন জিজ্ঞাসা করে তুমি আমাদের ধোঁকা কেন দিয়েছ? মিস্টার ফুর ফিয়ন্সি বলে আমি ওই ভিডিও দেখেছি, আমরাও একটা মানুষ, আমরা পশু না। আর একজন মেয়ে হয়ে অন্য মেয়েকে সাহায্য করা প্রয়োজন। এদিকে ওয়ান তাকে ধন্যবাদ জানায়। তখন তার ফিয়ন্সি বলে আমরা ফ্রেন্ড না, তাই তোমার সাথে আমার কোনো কথা না। কিন্তু তাকে দাঁড় করিয়ে বলে যদিও আমরা ফ্রেন্ড না তারপরও তোমার সাথে যা ঘটানো হয়েছে এতে তোমার কোনো দোষ নেই। তখন আশেপাশে থাকা সব মেয়েরা বলে হ্যাঁ এতে তোমার দোষ নেই, আর তুমি একা না, আমরাও তোমার সাথে আছি। মিস্টার ফুও তাকে পিছন থেকে ধরে। অন্যদিকে জিয়াং বলে ওয়ান আমার মেয়ে কোথায়? শাওলি আমার মেয়ে, তুমি তাকে কোথাও লুকিয়ে রেখেছ। তখন সে বলে শাওলির জায়গায়। এরপর তাকে গাড়িতে চেক করতে বলে। যখন জিয়াং গাড়িতে চেক করে সেখানে শাওলির শেষ স্মৃতি ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে বলে আমার মেয়ে কোথায়? আমার মেয়ে মারা গিয়েছে, এটা হতে পারে না। ওয়ান বলে তোমার মেয়েকে তুমি মেরেছ, তার মানে ওই ধাক্কা দেওয়ার সাথে সাথে তার বেশি ব্লিডিং হয় আর ওই দিনই সে মারা যায়। ওয়ান বলে ফরচুন টেলার ঠিকই বলেছে তোমার মেয়ে হবে, কিন্তু সে মেয়েকে তুমি বাঁচতে দাওনি। এদিকে জিয়াং যখন চলে যাচ্ছিল তখন সে শাওলিকে কল্পনা করে কিভাবে সে বলেছিল সে জিয়াংকে ড্যাড হিসাবে চায় না, কারণ সে তার মমকে বুলি করছে আর তার ফ্যামিলি কখনো তার উত্তরাধিকারী পাবে না। অন্যদিকে ওয়ান আর মিস্টার ফু কিছু কাজ করছিল। এরপর মিস্টার ফু ওয়ানকে ওই প্লেসে নিয়ে যায় যেখানে ওয়ানকে জিজ্ঞাসা করা হয় এখন তুমি কি করবে। তখন সে তার মেয়ের স্মৃতি কল্পনা করে আর বলে সে নিজের লাইফ আগের মতো জীবনযাপন করবে, সে ডিজাইনার হবে। আর আমাদের বলে যদি কখনো তোমরা আঘাত পাও তাহলে ভেঙে পড়বে না, সে আঘাত ঠিক করার জন্য তোমার সেই মনের মানুষ তোমার কাছে আসবে, শুধু তোমাকে স্ট্রং হয়ে থাকতে হবে। আর এখানেই এই ইমোশনাল রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়। কেমন লেগেছে ড্রামাটি কমেন্ট করো।